আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের সেমিস্টার 3 সেকেন্ড ইউনিট অর্থাৎ দ্বিতীয় ইউনিটটি তোমাদের পড়াবো। আজকে এসছি। তোমাদের প্রথম ইউনিটটা কিরাম লেগেছে জানি না, হয়তো তোমাদের ভালো লেগেছে। কোন প্রশ্ন থাকলে তোমরা আমাকে পাঠিও। কিন্তু দ্বিতীয় ইউনিটটা পড়াবো। প্রথম ইউনিটে আমি কিছুটা আলোচনা করেছিলাম। দ্বিতীয় ইউনিটটা পড়ানোর ক্ষেত্রে বলি, এখানে দেখো লেখা আছে পরিষ্কার করে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অ্যান্ড ইনস্টিটিউশনস 8 মার্কস আছে। এটাতেও কিন্তু এমসিকিউ 8 মার্ক থাকবে, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো কিন্তু চ্যাপ্টার। এবং এখানে কিন্তু একটু পড়লে সুন্দর করে যদি আলাদা আলাদা করে পড়ো, কবে গঠিত হয়েছে, কজন সদস্য, এইগুলো লাগলে কিন্তু এটা খুব পরিষ্কারভাবে আমরা কিন্তু উত্তরগুলো দিতে পারবো। এবং এখানে আমরা পড়বো যেটা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ। এই সম্মিলিত জাতিপুঞ্জ আমরা পড়ার আগে আমরা একটু আবার প্রাককথনে চলে যাই, যেটা হচ্ছে আমি শুরুও করেছিলাম প্রথম সেমিস্টার, যেটা থার্ড সেমিস্টারের প্রথম ইউনিটে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধ, এই দুটো কিন্তু প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে একটা বিরাট ঘটনা, যুগান্তকারী ঘটনা। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা, মারাত্মক পরিস্থিতি প্রত্যক্ষ করে প্রথম বিশ্বযুদ্ধের পরে মানুষ, শান্তিকামী মানুষ, পৃথিবীর মানুষ, শান্তিকামী নেতারা, রাজনীতিবিদরা, তারা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে লিগ অফ নেশনস বা জাতিসংঘ প্রতিষ্ঠা করেছিল 1919 সালে। ভালো করে জানবে 1919 সালে প্রতিষ্ঠা করেছে। এই 1919 সালেই কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ একটা পৃথক পঠন পাঠনের বিষয় হিসাবে ওয়েলস বিশ্ববিদ্যালয় চালু হয়। হ্যাঁ, ওখানে চালু হয় এবং কারের চেয়ারম্যানশিপে ওটা তৈরি হয়। কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি যে আমরা যখন এই লিগ অফ নেশনস এর আলোচনা করছি, অর্থাৎ লিগ অফ নেশনসটা কেন প্রতিষ্ঠা করা হলো? আন্তর্জাতিক শান্তি, বিশ্ব শান্তি নিরাপত্তা রক্ষা করার জন্য, বিশ্বকে ভবিষ্যতে মহাযুদ্ধের মানে বিশ্বযুদ্ধের হাত থেকে রক্ষা করার জন্যে এই আন্তর্জাতিক সংগঠনটা প্রতিষ্ঠা করা হলো। কারণ আমরা খুব ভালো করে জানি, একটা সার্বভৌম রাষ্ট্রের মধ্যে আইন আছে। একটা সার্বভৌম রাষ্ট্রের তাদের নাগরিককে, তাদের প্রতিষ্ঠান, তাদের সংস্থা, তাদের গোষ্ঠীকে তারা শাস্তি দিতে পারে, প্রয়োজনে তারা বিভিন্ন রকমের তাদের উপর আইন জারি করতে পারে। কিন্তু একটা রাষ্ট্র যখন সার্বভৌম রাষ্ট্র আর একটা সার্বভৌম রাষ্ট্রের সঙ্গে যখন অন্যায় বিবাদে জড়িয়ে পড়ে কিংবা আক্রমণ করে, সেক্ষেত্রে কিন্তু এদের আটকানোর মতন কোনো ব্যবস্থা আগে ছিল না। সেই জন্য বিশ্বযুদ্ধটা হয়েছিল এবং সেই বিশ্বযুদ্ধের ফলে দেখা গেল সেখানেও মিত্র শক্তি, অক্ষ শক্তি এবং ফ্রান্স আমেরিকার যে যুক্ত বাহিনী তারা জিতলো এবং ন্যাচারালি অক্ষ শক্তি হেরে যায়। এবং অক্ষ শক্তি হেরে যাবার পরে দেখা যাচ্ছে জার্মানির অবস্থা খুব খারাপ হয়। কেন খারাপ হয়? কারণ জার্মানি ভার্সাই সন্ধিতে চুক্তি করতে বাধ্য হয়। ভার্সাই সন্ধির অপমানজনক শর্ত জার্মানিকে কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছিল। এবং ভার্সাই সন্ধিতে যে চক্ত বলা হয় যে ফ্রান্সের কিছু জায়গা জার্মানি নিয়েছিল, সেইগুলোকে আলসাস লরেনকে ছেড়ে দিতে হচ্ছে। জার্মানির অনেক জায়গা, ভূখণ্ড তাদের অন্য রাষ্ট্রকে ছেড়ে দিতে হচ্ছে এবং জার্মানিকে একটা বিশাল যুদ্ধের জন্য ক্ষতিপূরণ দিতে হচ্ছে, আর্থিক ক্ষতিপূরণ। তার সঙ্গে মারাত্মক যেটা, জার্মান সেনাবাহিনী 1 লক্ষতে নামিয়ে আনা হলো, তাদের বিমান বাহিনী রাখা হলো না। তার কারণ হচ্ছে জার্মান বিমান বাহিনী কিন্তু যথেষ্ট প্রথম বিশ্বযুদ্ধে পারদর্শিতা দেখিয়েছিল, সেই জন্যে তাদের বিমান বাহিনীকেই বন্ধ করে দেওয়া হলো। এবং দেখো, আমরা যখন একটা মিত্র শক্তি, অক্ষ শক্তি বলি, আমরা শান্তির কথা বলি, আমরা একটা পক্ষে যাই, পক্ষে গিয়ে কিন্তু যখন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই পক্ষপাত দুষ্টতা আছে, অনেক অন্যায় আছে। সেই অনেক অন্যায়ের মধ্যে কিন্তু মিত্রশক্তি অন্যায় করেছে। জার্মানিকে এইভাবে এত অন্যায় এর মধ্যে ধরিয়ে দেওয়ার, ক্ষতিপূরণ প্লাস তাকে এইভাবে শেষ করে দেওয়ার জন্য, সেই কারণে জার্মান অধিবাসীদের মধ্যে একটা প্রচন্ড হতাশা
এসে যায়। এবং এর কারণ হিসেবে দেখা যায়, ফলাফল হিসেবে, ফলশ্রুতি হিসেবে দেখা যায় যে জার্মানিতে ৩৯ বার, একবার দুবার নয়, ৩ বছরের মধ্যে ৩৯ বার সরকার পরিবর্তন হয়। প্রত্যেকবারই গণতান্ত্রিক সরকার হচ্ছে এবং সেই সরকার কাজ করতে পারছে না, তারা সরে যাচ্ছে, অর্থাৎ তারা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না। ৩৯ বার টপল করে সরকার। তারপরে জার্মানির সামরিক বাহিনীর একদম নিচু স্তরের কর্মী, একদম সেপাই বলতে পারো, অ্যাডলফ হিটলার, সেই ভদ্রলোক আস্তে আস্তে তিনি তার ক্ষমতাকে বাড়িয়ে কিভাবে জার্মানিতে তিনি সর্বাধিনায়ক হলেন এবং নাৎসিবাদী বাহিনী একটা তৈরি করলেন, নাজিবাদী বাহিনী তিনি তৈরি করলেন। পাশাপাশি হিটলারের সঙ্গে সঙ্গে মুসোলিনি, ইটালির, সেও অক্ষশক্তির একজন, সেও মুসোলিনি, তিনিও ফ্যাসিবাদী গোষ্ঠী তৈরি করলেন এবং এরা একটা একনায়কতন্ত্র একটা কায়েম করলেন। প্রথমত হিটলারের কথা বলি। হিটলার কিন্তু তিনি জার্মান জাতিকে একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তুলেছিলেন। হিটলারের অনেক অন্যায় আছে, হিটলারের তার ওঠাটা উত্থান বলতে পারো, কিংবা তার ব্যক্তিগত কার্যকলাপ বলতে পারো, চরিত্র বলতে পারো, তার অনেক কিছু তার আমরা দোষ দেখতে পারি। কিন্তু হিটলারের একটা কৃতিত্ব বড় আছে। তার মেন ক্যাম্প বলে যে বইটা, সেই বইটা আমি কিছুটা পড়েছি, পুরো পড়িনি, তার কিছু অংশটা পড়েছি। সেখানে যেহেতু জেনেছি হিটলাররা থাকতেন প্রাশিয়া জার্মানির প্রান্তে, এবং প্রাশিয়া জার্মানির প্রান্তে প্রাশিয়াবাসীরা হিটলারের বাবার সঙ্গে অত্যন্ত বাজে ব্যবহার করেছিল এবং তাকে অনেক কিছু মানে সুবিধের থেকে তারা দিত না। সেজন্য হিটলারের একটা প্রাশিয়াবাসী এবং তাদের ওপর একটা রাগ ছিল। সেখান থেকে হিটলার পরবর্তীকালে তার যখন রাজনৈতিক জীবন তিনি তৈরি করছেন, সেই রাজনৈতিক জীবনের মধ্যে তিনি একটা অদ্ভুত জীবন আনলেন। সেটা হচ্ছে আর্য জাতি হচ্ছে, সমগ্র জার্মান হচ্ছে আর্য জাতি, তারা হচ্ছে বিশুদ্ধ জাতি, অর্থাৎ আর অন্য যত পৃথিবীতে জাতি আছে তারা হচ্ছে অনার্য। সুতরাং আর্য জাতি পৃথিবী শাসন করবে, অনার্য জাতিদের শেষ করে দাও, এরম একটা তিনি চরম একটা পদক্ষেপ নিলেন। এবং এইভাবে কিন্তু আস্তে আস্তে জার্মানিতে নাৎসিবাদ, নাজিবাদ এবং ইটালিতে ফ্যাসিবাদ, তাদের চূড়ান্ত অভ্যুত্থান হলো, কার্যকলাপ বাড়তে লাগলো। এই বাড়তে বাড়তে যখন বাড়ছে এই জিনিসটা, পাশাপাশি দেখো সোভিয়েত ইউনিয়নে কিন্তু সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে 1917 সালে। আর আস্তে আস্তে আর একটা জিনিস দেখা যাচ্ছে, আমাদের যারা বৃহৎ শক্তি ছিল ফ্রান্স এবং ইংল্যান্ড, তাদের ক্ষমতা কিন্তু একটু কমতে শুরু করেছে। তারা কেন? তাদের উপনিবেশ চালানোর ভারও তাদের কাছে একটা মহাভার হয়ে গেছে এবং তারা অনেক ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে। এই পিছিয়ে যাওয়ার জায়গা থেকে কিন্তু একজন উঠে আসছে, তার নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যারা মনরো নীতি থেকে সম্পূর্ণ সরে, মনরো নীতি ছিল কি না, মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজের ব্যাপার ছাড়া অন্য কোনো বিষয়ে তারা মাথা দেবে না। সেই মাথা দেবে না বলে তারা কিন্তু আস্তে আস্তে ইউরোপের বিভিন্ন বিষয়ে তারা মাথা দিতে লাগলো, তারা এগিয়ে আসতে লাগলো। এবং 1939 সালে হিটলার যখন পোল্যান্ড আক্রমণ করলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গেল। অর্থাৎ পোল্যান্ড আক্রমণের সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল। কারণ হিটলার বললেন, পোল্যান্ড আমি একটা সময়, প্রথম বিশ্বযুদ্ধের সময় আমার প্যারিস, ফ্রান্স কিছুটা অংশ আমার ছিল, সেটা আমার, অর্থাৎ পুরনো যে জায়গাটা আমি দখল করেছিলাম সেটা আমার প্রাপ্য, এবং পোল্যান্ড কিছু আমার প্রাপ্য। এইভাবে তিনি পোল্যান্ড অ্যাটাক করলেন এবং তার একটা স্বপ্ন ছিল, আজকে পোল্যান্ড, কালকে রাশিয়া করব, কালকে ওইটা করব। এইভাবে তিনি আস্তে আস্তে পুরো সম্প্রসারণ নীতি করে তিনি বিশ্বকে পুরো আর্য জাতির, তার কথা অনুযায়ী আর্য জাতি, আমরা সবাই জানি বিশুদ্ধ জাতি বলে কিছু জাতি হয় না, সবাই অবিমিশ্র, সবাই মিশ্র জাতি, বিশুদ্ধ জাতি বলে কিছু হয় না। কিন্তু হিটলারের মাথায় ছিল যে একটা বিশুদ্ধ আর্য জাতি হচ্ছে জার্মান জাতি, সেই জার্মান জাতির পদানত করা। এবং তোমরা জানো যে জার্মান জাতি কিন্তু, জার্মানের যে টেকনিক, যেগুলো হচ্ছে প্রযুক্তি, তাদের কিন্তু অত্যন্ত উন্নত প্রযুক্তি ছিল। দেখে সেইগুলো হওয়ার পর দেখা গেল যে হিটলার
এরম ভাবে পোল্যান্ড আক্রমণ করে বসলো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গেল। সঙ্গে সঙ্গে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স তারা কিন্তু মিত্র শক্তিতে যোগ দিয়ে তারা কিন্তু শুরু করে দিল এই যুদ্ধে অংশগ্রহণ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। পরবর্তীকালে রাশিয়া চলে এলো, সোভিয়েত ইউনিয়ন চলে এলো, একটা মারাত্মক বিশ্বযুদ্ধ হলো। কিন্তু এই বিশ্বযুদ্ধের মাঝখানে 1942 সালে, সম্ভবত 41 কিংবা 42 সালে আমরা দেখছি প্রশান্ত আটলান্টিক মহাসাগরে একটা ব্রিটিশ রণতরীতে গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিল, আর দেখা গেল স্ট্যালিন, সোভিয়েত ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট স্ট্যালিন, জোসেফ স্ট্যালিন, এবং আমাদের দেখা গেল রুজভেল্ট, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের রুজভেল্ট, এই তিনজনে একটা ছক তৈরি করলেন, একটা খসড়া তৈরি করলেন যে এই ভয়ানক বিশ্বযুদ্ধ থেকে সরিয়ে পৃথিবীকে কিভাবে এগোনো যায়। তাহলে তোমরা বুঝতে পারছো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেল, অর্থাৎ লিগ অফ নেশনস এর প্রাসঙ্গিকতা হারিয়ে গেছে। লিগ অফ নেশনস কিচ্ছু করতে পারেনি, কারণ তার কিছু দুর্বলতা ছিল, তার সাংগঠনিক দুর্বলতা ছিল, তার কার্যক্রম, তার পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অনেক রকম বাধা বিপত্তি ছিল, সেই জন্য সে কিচ্ছু করতে পারেনি। সেই জন্যে তারা একটা ঠিক করলো যে একটা নতুন আন্তর্জাতিক সংগঠন তৈরি করতে হবে, যে সংগঠন অত্যন্ত শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, বিশ্বযুদ্ধের হাত থেকে পৃথিবীকে রক্ষা করবে। এবং আমরা খুব ভালো করে জানি সেইখান থেকে সম্মিলিত জাতিপুঞ্জের চার্টার তৈরি হলো, ইউএন চার্টার তৈরি হলো, যেটা পরবর্তীকালে সান ফ্রান্সিসকো সম্মেলনে পুরো চূড়ান্ত রূপ পায়। তার আগে বলতে হবে 1945 সালে বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল। শেষ হলো একটা ভয়ানক ঘটনা দিয়ে, হিরোশিমা নাগাসাকির ওপর আণবিক বোমার আক্রমণের মাধ্যমে। এইভাবে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবার পর 24শে অক্টোবর 1945 সালের 24শে অক্টোবর 51 জন সদস্য নিয়ে নিউ ইয়র্কে, মার্কিন যুক্তরাষ্ট্রে 51 জন সদস্য, মানে সদস্য রাষ্ট্র নিয়ে 51 জন সদস্য রাষ্ট্র, তোমাদের জানে রাখা দরকার সেই 51 জনের মধ্যে কিন্তু আমাদের ভারতবর্ষও ছিল। 51 জনের মধ্যে কিন্তু ভারতবর্ষ ছিল। তার ভারতবর্ষ কিন্তু তখনও ব্রিটিশের অধীনে, কিন্তু ভারতবর্ষ এই মেম্বার স্টেটের মধ্যে ছিল, ব্রিটিশের অধীনে কিন্তু ছিল, তারা কিন্তু মেম্বার স্টেটের মধ্যে ঢুকেছিল। এবং এরা ফাউন্ডেড হয় 24শে অক্টোবর 1945 সালে। 1945 সালে 51 জন সদস্য রাষ্ট্র নিয়ে এই আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়। এই আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠিত হলো এবং এই আন্তর্জাতিক সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা 193। 193টা সদস্য রাষ্ট্র আছে। তোমরা বলতে পারো কেন স্যার আর কি নতুন কিছু এসছে? আমি কালকেই একটা জিনিস দেখলাম, 194তম সদস্য রাষ্ট্র হিসাবে কথা হচ্ছে প্যালেস্টাইনকে নেওয়ার কথা, কারণ প্যালেস্টাইন স্বাধীন রাষ্ট্র হয়েছে। এখনো অব্দি অফিসিয়াল, অর্থাৎ সরকারিভাবে ঘোষণা করা হয়নি, তাই এখনো অব্দি আমরা মনে করব 193টাই সদস্য রাষ্ট্র আছে। যদি তোমরা দেখতে পারো যে 194 হয়ে যাচ্ছে, তাহলে পরবর্তীকালে 194 বলতে হবে। যেহেতু অফিসিয়াল কোনো ডিক্লারেশন নেই, তাহলে আমরা জানবো এখনো অব্দি 193টা সদস্য রাষ্ট্র আছে। এবং এর মধ্যে জানা দরকার, এই যে বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দে বলে একটা নতুন রাষ্ট্র, আফ্রিকার মাত্র 5 লক্ষ জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্র, সেটা কিন্তু এখনো সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয়, নতুন রাষ্ট্র একটা। এবং এরা আস্তে আস্তে সবাই হয়ে যাবে। মানে একটা কথা বলা আছে 197টা, একজন বলছেন যে 197টার কথা আছে হওয়ার ক্ষেত্রে, দেখা যায় 193 এখন আমাদের ধরতে হবে। তাই প্রথম আন্তর্জাতিক সংগঠন যেটা হলো, একটা খুব জোরদার সংগঠন হলো, সেই সংগঠনের প্রথম সেক্রেটারি জেনারেল বা মহাসচিব হলেন ট্রিগভি লি, নরওয়ের ট্রিগভি লি। তিনি প্রথম মহাসচিব হলেন। মহাসচিব হওয়ার ক্ষেত্রে কিন্তু বলা আছে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়নের কোনো লোক কিন্তু হতে পারবে না, অন্য দেশের লোক হতে হবে, অর্থাৎ বৃহৎ শক্তি পারবে না সেখানে থাকবে। এইবারে দেখা যাক ইউএনও বা এই যে সম্মিলিত জাতিপুঞ্জ, তার 4টে উদ্দেশ্য এবং
7টা নীতির কথা বলা আছে। সম্মিলিত জাতিপুঞ্জের যে সংবিধান তাকে বলা হয় সনদ। সেই সনদে 111টা ধারা আছে, 111 আর্টিকেলস, 111টা ধারা আছে, 10,000 শব্দে লেখা সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধান, যাকে সনদ বলা হয়। সেই সংবিধানে সম্মিলিত জাতিপুঞ্জের 4টে উদ্দেশ্য এবং 7টা নীতির কথা বলা আছে। আমরা উদ্দেশ্যগুলোকে একটুখানি বলে দিচ্ছি। 4টে উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্যটা বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা, এবং সেই উদ্দেশ্যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা ও সেই উদ্দেশ্যে কার্যকরীভাবে সমষ্টিগত ব্যবস্থা অবলম্বন করে, অর্থাৎ সব রাষ্ট্র মিলে সমষ্টিগত ব্যবস্থা অবলম্বন করে শান্তি ভঙ্গের সব রকম আগ্রাসী কার্যকলাপ প্রতিহত করা। এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। অর্থাৎ প্রথম উদ্দেশ্য হচ্ছে প্রাইম objectives of United Nations is to maintain international peace and security and to prevent any aggression. এটা হলো প্রথম। দ্বিতীয়তটা কি? সমস্ত জাতি বলতে সমস্ত রাষ্ট্রের, তারা তো জাতিরাষ্ট্র, কারণ আমরা জানি জাতিরাষ্ট্র হয়েছে এখন, সমস্ত জাতির সমানাধিকার ও আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করে নিয়ে বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। বিভিন্ন দেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। তৃতীয়ত কি? অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবতাবাদের সঙ্গে সংযুক্ত সমস্যাগুলির সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতার নীতি গ্রহণ করা। এবং জাতি, ধর্ম, ভাষা, স্ত্রী পুরুষ নির্বিশেষে আমরা কি করব? সকলের মানবাধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য প্রতিটি রাষ্ট্রকে সহযোগিতার বন্ধনে আবদ্ধ করা। এটা হচ্ছে তৃতীয় উদ্দেশ্য। আর চতুর্থ উদ্দেশ্য হচ্ছে উপরোক্ত সাধারণ উদ্দেশ্যগুলি কার্যকর করার জন্য বিভিন্ন রাষ্ট্রের মধ্যে শুধু উদ্দেশ্য কার্যকর করা যাবে না, কার্যকর করতে হবে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কমিউনিকেশন করতে হবে, সমন্বয় করতে হবে, অর্থাৎ সমন্বয় সাধন করতে হবে, সেইটা করা। এইভাবে সম্মিলিত জাতিপুঞ্জ 4টি উদ্দেশ্যের কথা বলে। এবং 7টি নীতি যে কথা বলে, এটাও খুব ইম্পর্টেন্ট নীতি। এই 7টি নীতিও আমরা আলাদা আলাদা করে পড়ছি, একটু আমি পড়ে দিচ্ছি, তোমরা শোনো, পারলে তোমরা লিখে নিতে পারো। 1 নম্বর, এখন শোনার পরে তোমরা পরে ভিডিওটা চালিয়ে লিখতেও পারো। 1 নম্বর বলা হচ্ছে যে সম্মিলিত জাতিপুঞ্জের 1 নম্বর ধারায় একটা প্রস্তাবনার কথা বলা হয়েছে, এবং 1 নম্বর ধারায় সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য, 4টি উদ্দেশ্য আছে সনদের। এবং সনদের 2 নম্বর ধারায় 7টি নীতির কথা বলা হয়েছে। 7টি নীতির কথা। প্রথম নীতিটা কি? প্রথম নীতি হচ্ছে সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম সমানাধিকারের নীতির ওপর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত। অর্থাৎ ছোট বড় যে রাষ্ট্র হোক, সার্বভৌম সমানাধিকার। তোমার ব্রিটেন, তোমার আমেরিকারও যা আছে, কেপ ভার্দে নয়, ধরো দক্ষিণ সুদান, তারও কিন্তু সেই ক্ষমতাই আছে। আবার 2 হচ্ছে প্রত্যেক সদস্য রাষ্ট্র তার সদস্যদের অধিকার ও সুযোগ সুবিধা সুনিশ্চিত করার জন্য সনদে ঘোষিত দায় দায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করবে। 3 নম্বর, সকল সদস্য রাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে এমনভাবে তাদের আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি করবে যাতে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা আর ন্যায় বিচার সম্পন্ন হয়। 4 নম্বর বলছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে সকল সদস্য রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের কি করবে না, ভৌগোলিক অখণ্ডতা এবং রাজনৈতিক স্বাধীনতা এইটার ব্যাপারে হুমকি প্রদর্শন করবে না, তাদের ব্যাপারে জড়িত হবে না, তাদের ভৌগোলিক অখণ্ডতা তারা মান্যতা দেবে। 5, সকল সদস্য রাষ্ট্র জাতিপুঞ্জকে সর্বতোভাবে সহযোগিতা করবে। 6, শান্তি ও নিরাপত্তার স্বার্থে জাতিপুঞ্জের সদস্য নয়। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। 6 নম্বর, ধরো কেপ ভার্দে এখনো সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয়, ধরো কেপ ভার্দেতে হঠাৎ মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাটাক করে বসলো, তাহলে কি হবে? শান্তি ও নিরাপত্তার স্বার্থে জাতিপুঞ্জের সদস্য নয় এমন রাষ্ট্রগুলির যাতে সনদে বর্ণিত নীতিগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের কার্যকলাপ পরিচালনা করে সম্মিলিত জাতিপুঞ্জ সেদিকে লক্ষ্য রাখবে। অর্থাৎ সেখানেও কিন্তু তারা হস্তক্ষেপ করবে, যে সদস্য নয় সেখানেও দেখবে শান্তির জন্য কিন্তু তারা এগোবে, সদস্য না হলেও সেখানে এগোবে, যেখানে
শান্তি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেখানে তারা এগোবে। আর 7 নম্বর, সমৃদ্ধ জাতিপুঞ্জ কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে সমৃদ্ধ জাতিপুঞ্জ হস্তক্ষেপ করবে না, সেটা তার ইন্টারনাল কজেস, অর্থাৎ ধরো আমাদের দেশে কোনো যদি সমস্যা হয়, বেকার সমস্যা বা কিছু সমস্যা, সেটাই সম্মিলিত জাতিপুঞ্জ হস্তক্ষেপ করবে না। সম্মিলিত জাতিপুঞ্জ বিভিন্ন তার সংগঠনের মাধ্যমে আমাদের সমস্যার ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে তারা কিছু কাজ দিতে পারে। তারা হয়তো ধরো উন্নয়নের স্বার্থে তারা ওয়ার্ল্ড ব্যাংক থেকে কিছু টাকা মঞ্জুর করতে পারে, IMF এর মাধ্যমে কিছু টাকা দিতে পারে, কিন্তু তারা এই ব্যাপারে হস্তক্ষেপ করে তোমার এটা ভুল, তোমার এটা ঠিক, এটা ঠিক করতে পারবে না। এটা পরিষ্কার বলা আছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে। এরবার আমরা আসব সম্মিলিত জাতিপুঞ্জের গঠন কাঠামো। এই গঠন কাঠামোর ক্ষেত্রে আমরা সম্মিলিত জাতিপুঞ্জের 6টা অর্গান পাই, 6টা সংস্থা বা অঙ্গ পাই। 6টা সংস্থার মধ্যে একটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ সভা, দেখো আছে। আর একটা আছে সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ। তারপরে 4টে দেওয়া নেই, কারণ তোমাদের সিলেবাসে এই 4টে পড়াতে হবে না, পড়তে হবে না, কিন্তু তোমরা জেনে রাখো এই এই সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, তারপরে 3 নম্বর আছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। 4 নম্বরে আছে ওছি পরিষদ। 5 নম্বরে আছে আন্তর্জাতিক বিচারালয়। 6 নম্বরে আছে কর্মদপ্তর, সেক্রেটারিয়েট। তাহলে প্রথমে বললাম জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ সভা, দ্বিতীয় হচ্ছে সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ, তৃতীয় থেকে তোমাদের সিলেবাসে নেই, একটু জেনে রাখো, যদি কোশ্চেন কোনো ক্ষেত্রে এসে যায় যে অর্থনৈতিক সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত, তোমরা জেনে রাখো অর্থনৈতিক সামাজিক পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 54। এবারে বলছি ওছি পরিষদ। ওছি পরিষদটা কেন নেই, তার কারণ একটা বড় আছে। ওছি পরিষদ কেন তৈরি হয়েছিল? ওছি পরিষদ তৈরি হচ্ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলো, সেই দেশগুলোর পুনর্গঠনের জন্য ওছি পরিষদ কিন্তু তৈরি হয়েছিল, সেখানে তারা গিয়ে কাজ করবে বলে। ওছি পরিষদ এখন আর তার কোনো কাজ নেই সেইভাবে বলতে গেলে, সেই জন্য সেটাকে আমাদের পড়তে হবে না, আছে, পরিষদটা আছে। তারপরে হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়। আন্তর্জাতিক বিচারালয় 9 জন সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত, 9 জন তাদের বিচারালয়ের তারা বিচারপতি আছে 9 জন নিয়ে। এবং আর তারপরে আছে যেটা কর্মদপ্তর, কর্মদপ্তর বা সেক্রেটারিয়েট, যেটাকে পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল বা মহাসচিব। যে মহাসচিবের নাম বললাম, প্রথম মহাসচিব ট্রিগভিলি, আর বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্টোনিও গুটারেস। অ্যান্টোনিও গুটারেস বর্তমান মহাসচিবের নাম, এটা আমি পরে দিয়ে দিচ্ছি। 51 স্টেটস, ঠিক আছে। এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সাধারণ সভা। সাধারণ সভার গঠন। সাধারণ সভা সম্মিলিত জাতিপুঞ্জের বলা হয় টাউন মিটিং সব, বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলা হয়, পৃথিবীর পার্লামেন্ট বলা হয়, বৃহত্তর পার্লামেন্ট, কারণ পার্লামেন্টে দেখা যায় সদস্য সংখ্যা বেশি থাকে ক্যাবিনেটের থেকে। তাহলে পার্লামেন্ট, বিশ্বের পার্লামেন্ট যদি হয়, সেটা হচ্ছে আমাদের সম্মিলিত জাতিপুঞ্জের বা রাষ্ট্রসংঘের বা ইউএনওর সাধারণ সভা বা জেনারেল অ্যাসেম্বলি। জেনারেল অ্যাসেম্বলি কতজন সদস্য নিয়ে গঠিত হয়? জেনারেল অ্যাসেম্বলির সদস্য সংখ্যা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের যতজন সদস্য সংখ্যা সবাই জেনারেল অ্যাসেম্বলির সদস্য। সেদিক থেকে দেখতে গেলে 193 জন সদস্য জেনারেল অ্যাসেম্বলিরই সদস্য। এবারে ব্যাপার আছে, 193 জন সদস্য, প্রতি সদস্য রাষ্ট্র 5 জন প্রতিনিধি পাঠাতে পারে। তাহলে 193 ইন্টু 5 যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা, এই সাধারণ সভার সদস্য সংখ্যা। মজা হচ্ছে 5 জন সদস্য ভারত পাঠাতে পারলেও ভোটটা কিন্তু একটা। ভোট যখন দেবে ওই 5টা ভোট হবে না, একটা ভোটই হবে, অর্থাৎ 5 জন মিলে একটা ভোট দেবে, 5টা ভোট দেবে না। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্র সাধারণ সভার সদস্য, এটা পেয়ে গেলাম। এবারে হচ্ছে সাধারণ সভায় একজন সভাপতি 21 জন সহসভাপতি নিয়ে গঠিত হয়, এবং সাধারণ সভার কার্যের ক্ষেত্রে আমরা বলতে পারি কাজ হচ্ছে কয়েকটি কাজ আছে, আমরা বলতে পারি যে সেখানে
আলোচনা ও সুপারিশমূলক কাজ আছে। আলোচনা করা, সুপারিশমূলক কাজ তোমাদের বেশি জানার দরকার নেই, শুধু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে দু একটা ক্ষমতা দিতে পারে, সেইগুলোর মধ্যে তোমাদের বেছে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। তৃতীয়ত হচ্ছে নিরস্ত্রীকরণ সম্পর্কিত কাজ। 4 অর্থনৈতিক কাজ। 5 তত্ত্বাবধান সংক্রান্ত কাজ। অর্থাৎ সাধারণ সভা সম্মিলিত জাতিপুঞ্জের অন্যান্য সদস্য যেগুলো সংস্থাগুলো আছে তাদের তত্ত্বাবধান করার কাজ করে। তারপরে হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্ত কাজ, নির্বাচন সংক্রান্ত কাজ। নির্বাচন অর্থাৎ সাধারণ সভার যখন সম্মিলিত মহাসচিব নির্বাচিত হয় বা যারা হয় সেই ক্ষেত্রে সাধারণ সভা কিন্তু কাজ করে নিরাপত্তা পরিষদের সঙ্গে সম্মিলিতভাবে। তারপরে সনদ সংশোধন সংক্রান্ত কাজ, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধান বা সনদ পরিবর্তন করতে হলে সাধারণ সভার মতামত দরকার, একই সঙ্গে দরকার নিরাপত্তা পরিষদের সঙ্গে যৌথভাবে কাজ করে। আর একটা হচ্ছে বিবিধ কার্যাবলী বিভিন্ন কাজ করে। এইবারে সাধারণ সভার কার্যের মধ্যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সাধারণ সভা একটা ওভারঅল আমাদের যেরকম পার্লামেন্টে যে কাজ করে, তোমরা খুব ভালো করে জানবে যখন ভারতের সংসদ পার্লামেন্টে কোনো বিল নিয়ে আলোচনা হয়, তোমরা খুব ভালো করে জানবে যে এই বিলের আলোচনা কিন্তু আগে আমাদের ক্যাবিনেট পর্যায়ে হয়ে যায়। অর্থাৎ ছোট একটা মন্ত্রিসভার একটা ছোট দপ্তর আছে, সেখানে কিন্তু আলোচনাটা হয়ে যাবার পর বৃহত্তর জায়গায় আসে। তাহলে আমরা সেদিক থেকে দেখতে গেলে আমরা বলতে পারি যে সাধারণ সভা এরকম পার্লামেন্টের মতন কাজ, একটা ওভারঅল কাজ সবাইকে জানানোর জন্য, সেই জানানোর কাজটা কিন্তু আগে হয়তো হয়ে যায় নিরাপত্তা পরিষদে, সেটা সাধারণ সভায় পরবর্তীকালে বলা হয় বলে একটা ডিসিশন নেওয়া হয়। তাহলে সাধারণ সভার এই কাজটা হলো, কিন্তু সাধারণ সভার একটা কাজ আমি বলেছি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। এই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করার কাজটা কিন্তু প্রাথমিক হচ্ছে নিরাপত্তা পরিষদের, পরে আমি আলোচনা করব নিরাপত্তা পরিষদের। এখানে একটু আলোচনা করি মূল্যায়নের ক্ষেত্রে। আমি বলবো সাধারণ সভা কিন্তু তার আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান, আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, কোরিয়ার যুদ্ধ 1950 সালে উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার এক ভীষণ যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে দক্ষিণ কোরিয়ায় ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ায় পুরো প্রত্যক্ষ মদত দিচ্ছিল সোভিয়েত ইউনিয়ন, এবং দুজনেই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। তারা ভেটো দিয়ে দিয়ে বারবার কোন রকম তাদের এগেনস্টে যুদ্ধ থামানোর ব্যবস্থা করছিল না, যে একজন একদল করলে আরেক দল ভেটো দিয়ে বন্ধ করে দিচ্ছিল। ভেটোটা কি আমি পরেরটাই বোঝাবো। তা এই সময় এই যে সমস্যা তৈরি হলো, তখন আন্তর্জাতিক সম্পর্কবিদ রাজনীতিবিদরা ঠিক করে সাধারণ সভাকে একটা বিশেষ ক্ষমতা দেওয়া হয়, ইউনাইটিং ফর পিস রেজলিউশন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব। এই শান্তির জন্য ঐক্য প্রস্তাবের দ্বারা সাধারণ সভা শান্তি সৈন্য পাঠায় এবং উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধের অবসান করে। এটা কিন্তু একটা বড় অবদান সাধারণ সভার। আর অবদান সেভাবে বলতে পারবো না, কিন্তু সাধারণ সভার এই বড় অবদান হচ্ছে কোরিয়ার যুদ্ধ থামানোর ক্ষেত্রে সাধারণ সভার একটা বিশাল অবদান আছে। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল। নিরাপত্তা পরিষদের কিন্তু সদস্য সংখ্যা, যদি বলি ভারতবর্ষের পার্লামেন্ট হচ্ছে সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ হচ্ছে ক্যাবিনেট, তাহলে বুঝতে পারছো ক্যাবিনেটের সদস্য সংখ্যা অনেক কম হয়। সেরকম নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কিন্তু 15 জন, 15। নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কজন না 15 জন, 15। 15-র মধ্যে কিরকম, 5 জন স্থায়ী সদস্য, 10 জন অস্থায়ী সদস্য। 5 জন স্থায়ী, 10 জন অস্থায়ী। 5 জন স্থায়ী মানে এরা কখনোই চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। আর 10 জন অস্থায়ী, তারা 2 বছর অন্তর তারা চেঞ্জ হবে, তারা বিভিন্ন রাষ্ট্র আসবে, ভারতও এসছে অস্থায়ী সদস্য। এবারে স্থায়ী সদস্য অস্থায়ী সদস্যের মধ্যে ব্যাপার আছে। স্থায়ী সদস্য কারা? স্থায়ী সদস্য প্রথম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় হচ্ছে গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ড, তৃতীয় হচ্ছে ফ্রান্স, চতুর্থ হচ্ছে রাশিয়া, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, আর পঞ্চম হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন। চীন কিন্তু 1949 সালের পর সে এখানে এসছে স্থায়ী সদস্য রাষ্ট্র হিসাবে। এদের আর অস্থায়ী সদস্য 10টা আছে। এবারে ব্যাপার হচ্ছে নিরাপত্তা পরিষদের কাজের ক্ষেত্রে ভোটদানের ক্ষেত্রে একটা বিষয় আছে। ভোটদানের ক্ষেত্রে তার ভোটদানকে দুটো ভাগে ভাগ করা হয়েছে।
নিরাপত্তা পরিষদের ভোটদানে একটা হচ্ছে পদ্ধতিগত বিষয় আর একটা হচ্ছে অন্যান্য বিষয়। পদ্ধতিগত বিষয় বা প্রসিডিউরাল ম্যাটার, আর অন্যান্য বিষয় বা আদার ম্যাটার বা সাবজেক্টিভ ম্যাটার, সাবস্ট্যান্সিভ ম্যাটার। এই প্রসিডিউরাল বা পদ্ধতিগত বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের জন্য নিরাপত্তা পরিষদে সংখ্যাগরিষ্ঠতার দরকার আছে। নিরাপত্তা পরিষদে 15 জন সদস্যের মধ্যে 9 জন সদস্যের ভোট চাই পক্ষে। এই 9 জন সদস্যের মধ্যে কিন্তু অবশ্যই 5 জন স্থায়ী সদস্য থাকবেই থাকবে। 5 জন স্থায়ী সদস্য থাকবে এবং প্রসিডিউরাল এবং আদার সাবজেক্ট, অন্যান্য বিষয় মানে সাবস্ট্যান্টিভ, সেটা প্রসিডিউরাল কিনা এবারে দেখা যাচ্ছে। এই যে ভোটদানের জন্য যেই 9 জন রাখা হলো, 9 জনের মধ্যে যে আমরা দেখছি যে 5 জন স্থায়ী সদস্য, এই স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে একটা সদস্য রাষ্ট্র সে বলল না আমি প্রস্তাবকে সমর্থন করি না। সাধারণত আমরা সংখ্যাগরিষ্ঠতার যে গণতান্ত্রিক পদ্ধতি দেখি, সেখানে দেখি গণতান্ত্রিক পদ্ধতিতে ওটা প্রস্তাবটা পাস হয়ে যায়, কিন্তু এখানে উল্টো ব্যাপার আছে। এখানে হচ্ছে একজন সদস্য রাষ্ট্র যদি বলে না, তাহলে সেই প্রস্তাব পাস হবে না। এই যে স্থায়ী সদস্য রাষ্ট্র, একজন সদস্য রাষ্ট্রের এই বিশেষ ক্ষমতাকে বলা হয় ভিটো ক্ষমতা, ভিইটিও, ভেটো বা ভিটো ক্ষমতা। এই ক্ষমতা বলে নিরাপত্তা পরিষদ যে কোনো মানে সিদ্ধান্তকে সে কিন্তু বাতিল করে দিতে পারে তার নেতিবাচক ভোটের দ্বারা। তাহলে ভেটো কাকে বলে? যদি প্রশ্ন আসে হোয়াট ডু ইউ মিন বাই ভেটো, তাহলে ভেটো হচ্ছে নেগেটিভ ভোটস অফ পার্মানেন্ট মেম্বার্স অফ দ্য সিকিউরিটি কাউন্সিল। অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের 5 জন স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে যে কোনো একটি রাষ্ট্রের নেতিবাচক অসম্মতিসূচক ভোটকে, ভালো করে বোঝো, সাধারণ নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের যে কোনো একটি রাষ্ট্রের নেতিবাচক অসম্মতি জ্ঞাপক ভোটকে বলা হয় ভেটো। এই ভেটো দিয়ে কি করে? সে প্রস্তাবটাকে আটকে দিবে। এবারে ব্যাপার হচ্ছে, মজা হচ্ছে, ধরো যেদিন প্রস্তাবটা পাস হবে সেদিন নিরাপত্তা পরিষদে 5 জন স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে 1 জন বা 2 জন আসেনি, তাহলে কি হবে? প্রস্তাবটা পাস হবে না হবে না? প্রস্তাব পাস হবে। যদি সেই 3 জনের মধ্যে 1 জন ভেটো দেয় তাহলে হবে না, কিন্তু 3 জন যদি ভেটো না দেয় প্রস্তাব কিন্তু পাস হয়ে যাবে। তুমি বলে কেন স্যার? তাহলে এরা তো 2 জন আছে, এরা তো দিল না। যেহেতু তারা উপস্থিত নেই সেই জন্য তাদের ভোটাধিকার ধরা হবে। এবার একটা মজা হচ্ছে, এই যে ভেটো দেওয়া হচ্ছে, এবারে ভেটো দেওয়ার ক্ষেত্রে আমরা নিরাপত্তা পরিষদের কোন বিষয়টা পদ্ধতিগত বিষয় আর কোন বিষয়টা অন্যান্য বিষয়, সেইটার জন্যও কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ভেটো দিতে পারে। অর্থাৎ এইটা পদ্ধতিগত বিষয় নয় বলে দিল। অর্থাৎ এই যে ভেটো দেওয়ার ক্ষমতা, এটাকে বলা হয় ডবল ভেটো। তাহলে প্রথম ভেটোটা হচ্ছে সে প্রসিডিউরাল বা সাবস্ট্যান্টিভ বিষয় সে ভেটো দিচ্ছে, আর কোন বিষয়টা পদ্ধতিগত বিষয় আর কোন বিষয়টা সাবস্ট্যান্টিভ, এটা নিয়ে একটা ভোটাভুটি শুরু হলো। সব ভোটাধিকার তারা 9 জনের মধ্যে 8 জন তারা বলল না এটা পদ্ধতিগত বিষয়, কিন্তু একজন স্থায়ী সদস্য রাষ্ট্র বলল না এটা পদ্ধতিগত বিষয় নয়, এটা অন্যান্য বিষয়। সঙ্গে সঙ্গে সেই ভোটটা কিন্তু মানে সেই সিদ্ধান্তটা কিন্তু বাতিল হয়ে যাবে। অর্থাৎ এইভাবে নিরাপত্তা পরিষদ কিন্তু তার ক্ষমতার ব্যবহার করে এবং এইভাবে ক্ষমতা তারা ব্যবহার করে রাখে। এরপরে আমরা যেটা দেখছি যে নিরাপত্তা পরিষদের মধ্যে আমরা কি কি কাজ দেখব। প্রথম হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিয়োগ, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। এই আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা রক্ষা করা। 2 নম্বর হচ্ছে ওসি সংক্রান্ত ক্ষমতা, 3 নম্বর হচ্ছে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা, 4 নম্বর সনদ সংশোধনের ক্ষমতা। দেখো সবই সাধারণ সভায় আছে, এগুলো আবার বলা হচ্ছে। 5 নম্বর সদস্য পদ বাতিল সংক্রান্ত ক্ষমতা, কোন সদস্যকে বাতিল করতে হবে, সেটা কিন্তু নিরাপত্তা পরিষদের একটা ক্ষমতা আছে, সদস্য তাকে থাকতে পারবে না। 6 হচ্ছে নিরস্ত্রীকরণ সম্পর্কিত ক্ষমতা। এইগুলো হচ্ছে নিরাপত্তা পরিষদের বিশেষ ক্ষমতা।
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষমতা, এইখানে কিন্তু নিরাপত্তা পরিষদ শান্তিপূর্ণ উপায় বিরোধ মীমাংসা করার চেষ্টা করবে। কিভাবে চেষ্টা করবে? ধরো একটা রাষ্ট্র, সম্মিলিত জাতিপুঞ্জের একটা সদস্য রাষ্ট্র আর একটা সদস্য রাষ্ট্র কিংবা সদস্য রাষ্ট্র নয়, তার ওপর অন্যায় আক্রমণ করেছে, যেটা সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে বলা হয়েছে যে এই রাষ্ট্রকে কিন্তু শাস্তি দিতে হবে। এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে প্রথমে তারা কি করবে? শান্তিপূর্ণ উপায়ে বিরোধের মীমাংসা করবে। কিভাবে বিরোধের মীমাংসা করবে? তারা কিছু অবরোধ করবে, অর্থনৈতিক অবরোধ করে দিল। তারা বলল তোমাদের এখানে আমরা কোনো জিনিস যাবে না, বাণিজ্য বন্ধ করা হলো। তোমরা ভালো করে খেয়াল রাখবে 1998 সালে পোখরানে রাজস্থানের পোখরানে পারমাণবিক পরীক্ষামূলক পারমাণবিক অস্ত্র আমাদের পরীক্ষা করা হয়েছিল। অটল বিহারী বাজপেয়ী তখন ছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় কিন্তু নিরাপত্তা পরিষদ একটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আমাদের ওপর দিয়েছিল, পরবর্তীকালে তারা তুলে নেয়। তাহলে এটা কিন্তু নিরাপত্তা পরিষদের একটা বিশাল কাজ। আর যদি এইটায় কাজ না হয়, তখন নিরাপত্তা পরিষদ তার শান্তিরক্ষা বাহিনীকে দিয়ে সেই রাষ্ট্রের বিরুদ্ধে পিস কিপিং ফোর্স পাঠাবে, শান্তিরক্ষা বাহিনী পাঠাবে। এবারে কোশ্চেন হতে পারে শান্তিরক্ষা বাহিনী কারে দিয়ে হবে? বিভিন্ন রাষ্ট্রের মধ্যে থেকে সেনাবাহিনী নিয়ে শান্তিরক্ষা বাহিনী তৈরি হয়। এটা হয়ে গেল আমাদের নিরাপত্তা পরিষদের কাজ। এরপরে আমাদের কিছু অর্থনৈতিক সামাজিক পরিষদের কিছু স্পেশালাইজড এজেন্সি, যেরকম ইউনিসেফ, যেরকম কিছু কিছু আছে, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড বা ইউনিসেফ, অর্থাৎ সারা পৃথিবীর যে তাদের বাচ্চাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, তাদের জন্যে যদি যে ফান্ড রাখা হয়, সেখানে যদি কোনো জায়গায় অসুবিধে হয়, যেরকম ধরো সার্বিয়াতে, যেরকম ধরো সিরিয়াতে প্রচুর বাচ্চা মারা যাচ্ছে বা অসুস্থ হয়ে পড়েছে, ইসরায়েলে, লেবাননে হয়েছে, সেখানে কিন্তু ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড থেকে সেখানে কিন্তু টাকা বরাদ্দ হয়, সেখানে যায়, সেখানে জিনিসপত্র যায়, সেবামূলক কাজে যায়। তারপরে আছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কো, অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে ধরো ভারতে কোনো একটা ভালো কোনো বিষয়, একটা কালচারাল বা সায়েন্টিফিক বিষয় কিছু কাজ হচ্ছে, সেই কাজের জন্য প্রচুর অর্থের দরকার, প্রচুর পরিকাঠামোর দরকার। সেই পরিকাঠামোর জন্য সম্মিলিত জাতিপুঞ্জের কাছে ভারতবর্ষ আবেদন করতে পারে, সেখান থেকে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন থেকে তারা কিছু অর্থ বরাদ্দ করতে পারে। তোমরা বলবে স্যার অর্থটা কোথা থেকে আসছে? অর্থ আসছে বিভিন্ন সদস্য রাষ্ট্রের প্রদেয় চাঁদা থেকে। তার নিজস্ব কোনো অর্থ নেই। যারা সদস্য রাষ্ট্র তারা চাঁদা দেয় বার্ষিক, সেই চাঁদাতে এটা চলে। তারপরে ধরো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO, এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড এর সময়, আজ থেকে পেছিয়ে যাওয়া 6 বছর আগে 20 সালের মার্চ মাসে যখন কোভিড অতিমারি হলো, তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি করলো? ভ্যাকসিনেশনের ব্যবস্থা করলো সারা পৃথিবীতে। এই ভ্যাকসিনেশন দেবো, কোভিশিল্ড দেবো না কোভ্যাক্সিন দেবো না স্পুটনিক দেবো, বিভিন্ন ধরনের আলোচনা যেটা করা হলো, করার দিনে তারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করেছে, এবং তারা সেটাকে বলে, তারা একটা ট্রিটমেন্ট করে দেয় সারা পৃথিবীর এক রকমের সমসাময়িক, মানে একটা সমভূমিক একটা সাম্য, চিকিৎসার ক্ষেত্রে একটা সাম্য করে দেয়, সাম্য নীতি করে দেয় যে এই চিকিৎসা এটাতে হবে, এইভাবে নির্মূলকরণ হবে। যেরকম আমাদের এখানে এইডস নির্মূলকরণের জন্য, আগে পোলিও নির্মূলকরণের জন্য কাজ হয়েছে। আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, IBRD। ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়, ঋণ নিয়ে কাজ করা হয়। আর একটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এরা কি করে? এরাও কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন ঋণ দেয়, বিভিন্ন তারা আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন যে দেশগুলোর তাদের পুনর্গঠনের জন্য, তাদের দরকারের জন্য তারা দেয়। এই ব্যাপারগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই আমরা পড়লাম সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থার হিসেবে। এবারে আমরা দেখব যে সম্মিলিত জাতিপুঞ্জ যে কাজটা করছে, সেই কাজটার কার্যকারিতা কতদূর, অর্থাৎ তারা যে কাজ করেছে তার ভূমিকাটা আমাদের দেখতে হবে। তোমাদের কোশ্চেনের ক্ষেত্রে তোমরা এটা জানবে না, তোমাদের জানার জন্য দরকার। তোমাদের কোশ্চেনের নাম থাকবে না শর্ট কোশ্চেনের ক্ষেত্রে। শর্ট কোশ্চেন কি নাম থাকবে? MCQ ভাবে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা 4 রকম দেওয়া থাকবে, তারপর নিরাপত্তা পরিষদের দেওয়া থাকবে। যেরকম দেখো এখানে আছে, হ্যাঁ, প্রথম হচ্ছে কোফি আন্নান,
তারপরে প্রথম আছে কোফি আন্নান। আহ, আহ, হ্যাঁ, প্রথম প্রথম যেটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে ট্রিগভি লি। ট্রিগভি লি হচ্ছে আমাদের সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব। আর এখন হচ্ছে অ্যান্টোনিও গুটারেস যিনি আছেন, অ্যান্টোনিও গুটারেস আছেন। তিনি যে বলছেন, এবারে ব্যাপারটা হচ্ছে যে আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে কি দেখছি, আমরা খবরের কাগজ, মোবাইল, তোমরা সবাই অবহিত, কিন্তু খবরের কাগজ না পড়লেও তোমরা মোবাইল থেকে বা টিভি থেকে অবহিত, সারা পৃথিবীতে কিন্তু একটা যুদ্ধ যুদ্ধ ব্যাপার চলছে এবং শান্তির বাতাবরণ কিন্তু খুব কম। যে এদিকে আমেরিকা ইরান চলছে, ওদিকে ইসরায়েল, মাঝখানে লেবানন চলছে, সিরিয়া চলছে, এই যে বিভিন্ন জায়গায় যুদ্ধগুলো, যে ছোটখাটো যুদ্ধ চলছে, প্রক্সি ওয়ার চলছে, যেটা কোল্ড ওয়ারের ক্ষেত্রে, ঠান্ডা যুদ্ধের ক্ষেত্রে ভীষণ রকম ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন করেছিল প্রক্সি ওয়ার, অর্থাৎ ছোট দুটো রাষ্ট্রকে যুদ্ধের মধ্যে গিয়ে তারা যুদ্ধাস্ত্র বিক্রি করত, এইগুলো করতো প্রক্সি ওয়ার দিয়ে। নিজেদের কিছু হচ্ছে না, ওরা শুধু ওদের দিয়ে কাজ করাচ্ছে। তা সেইটা আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক সংগঠন হিসাবে সম্মিলিত জাতিপুঞ্জ কি তার এই কাজটাকে ভালোভাবে করতে পেরেছে? ভূমিকা কি করতে বলেছে? তোমরা কি বলো? আমি মনে হয় তোমরা বলবে না, না খুব ভালোভাবে পারিনি, একদমই পারিনি, একদমই পারিনি। আজকে ধরো একটা ছোট রাষ্ট্র যখন আর একটা ছোট রাষ্ট্রকে অ্যাটাক করে, তখন কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে, তারা ঝাঁপিয়ে পড়ে শান্তি সেনা পাঠিয়ে ব্যবস্থা করার চেষ্টা করে, পিস পিকিং ফোর্স। যখন ইন্ডিয়ার সঙ্গে শ্রীলঙ্কার তামিল এদের এলটিটির গন্ডগোল হয়েছিল, আইপিএফ ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স সম্মিলিত জাতিপুঞ্জ থেকেও নানা রকমের এসেছিল। কিন্তু আজকে আমেরিকা যখন একটা বৃহৎ শক্তি এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে, তার প্রত্যক্ষ স্বার্থ সেখানে থাকে, সেখানে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ একটা কথাও বলে না। কেন বলে না? তার মূলত দুটো কারণ। একটা হচ্ছে সাংগঠনিক দুর্বলতা। কোনটায় দুর্বলতা? সম্মিলিত জাতিপুঞ্জের নিজস্ব কোনো অর্থ সংস্থান নেই, নিজস্ব কোনো তহবিল নেই। সে সদস্য রাষ্ট্রগুলো, বিশেষত স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর টাকার উপরে সে থাকে, চাঁদার উপর থাকে। সুতরাং সেই সদস্য যদি অন্যায় করে, সেই অন্যায়কে ন্যায্যতা দেওয়ার জন্য, সেই অন্যায়কে বৈধতা দেওয়ার জন্য তারা চুপচাপই থাকে, তারা কোনো কথা বলে না। আর দ্বিতীয় কথা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। আমি বারবার বলছি পিস কিপিং ফোর্স, শান্তিরক্ষা বাহিনী। শান্তিরক্ষা বাহিনী কোথা থেকে আসছে? শান্তিরক্ষা বাহিনী বিভিন্ন রাষ্ট্রের সেনাবাহিনী থেকে নেওয়া হয়, তারা কাজ করে। ইন্ডিয়ার এরকম সেনাবাহিনী প্রচুর, আফ্রিকা এখানে গিয়ে তারা কাজ করে এসছে সম্মিলিত জাতিপুঞ্জের পিস কিপিং ফোর্স হিসেবে। অর্থাৎ সোজা কথা হচ্ছে ভাড়াটে সৈন্য নিয়ে কাজ করে। তা সেখানে আমরা এই দুটো জায়গা পাচ্ছি না করতে। সুতরাং সম্মিলিত জাতিপুঞ্জের প্রাসঙ্গিকতার ক্ষেত্রে একটা বড় প্রশ্ন এসে যাচ্ছে যে এতদিন ধরে একটা যুদ্ধ হলো, ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ হওয়ার পর একটা চুক্তি হলো, শান্তি চুক্তি হলো, আবার চুক্তিটা ভেঙে গেল, চুক্তি ভেঙে গিয়ে আবার যুদ্ধ হচ্ছে। সম্মিলিত জাতিপুঞ্জ সেখানে নীরব দর্শকের মতন বসে আছে, তার কোনো কথা নেই, তার কিছু বলতে পারছে না। কেন বলতে পারছে না? তার বলতে পারছে না, তার কারণ হচ্ছে এইটাই, তার নিজস্ব সাংগঠনিক দুর্বলতা। তার এই যে পাঁচজন রাষ্ট্রের এই যে ভেটো পাওয়ার, এই ভেটো পাওয়ারের ক্ষেত্রে দেখো, ভেটো ক্ষমতার ক্ষেত্রে ভারতবর্ষকে স্থায়ী সদস্য রাষ্ট্র, অর্থাৎ 6 নম্বর স্থায়ী সদস্য রাষ্ট্র করার জন্য ব্রাজিল অনেক দিন থেকে বলেছে, রাশিয়াও বলেছে। কিন্তু যতবারই ভারতবর্ষকে স্থায়ী সদস্য রাষ্ট্র কথা বলা হয়, কে বলতো, কে ভেটো দিয়ে ভারতকে বন্ধ করে স্থায়ী সদস্য রাষ্ট্র? আমাদের প্রতিবেশী রাষ্ট্র চায়না, চীন। কিন্তু এদিকে দেখো, চীনের সঙ্গে কিন্তু ভারতের বাণিজ্যিক সম্পর্ক খুব ভালো রকম আছে। ভারতের এখন এমন অবস্থা, ভারতের যে পরিস্থিতি, যদি তোমরা ভারতের পরিস্থিতি দেখো, ভারত কিন্তু আফগানিস্তানের সঙ্গে, যে আফগানিস্তানে কান্দাহার বিমান অপহরণ হয়েছিল, কান্দাহার এয়ারপোর্টে, সে আফগানিস্তানের সঙ্গে তালিবানদের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক খুব খারাপ ছিল। আজকে আফগানিস্তানের সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক ভারতের। পাকিস্তান এদিকে একটা বিরাট শক্তি হিসেবে, পাকিস্তান শক্তি মানে কি, একটা শত্রু রাষ্ট্র হিসেবে, জঙ্গি রাষ্ট্র হিসেবে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তাহলে ভারতের ক্ষেত্রে
ভয়টা হচ্ছে বিভিন্ন যে পাশাপাশি রাষ্ট্রগুলো তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার ক্ষেত্রে তাকে রাখতে হবে। সে রাখতে খাওয়ার ক্ষেত্রে তাকে আমেরিকাকেও সন্তুষ্ট করতে হবে, তাকে রাশিয়াকেও সন্তুষ্ট করতে হবে। যখন আমাদের কোল্ড ওয়ার ছিল, যখন আমরা দেখতে পারি কোল্ড ওয়ারের অবস্থায় ছিল, স্নায়ুযুদ্ধের অবস্থায় ছিল, তখন দেখেছিলাম যে রাশিয়া ভারতের বন্ধু। যা কিছু হচ্ছে, বাংলাদেশ ওয়ারের সময় রাশিয়া বসে আছে, রাশিয়ার ফরেন মিনিস্টার, রাশিয়ার ডিফেন্স মিনিস্টার তিনি ভারতে ছিলেন, দিল্লিতে ছিলেন যতদিন যুদ্ধ হয়েছিল। কিন্তু আজকে পরিস্থিতিটা তা নয়। আজকে রাশিয়া নিশ্চয়ই বড় শক্তি, কিন্তু আমেরিকার থেকে বড় শক্তি নয়। অর্থাৎ ভারতবর্ষকে খুব ব্যালেন্স করে, খুব ভারসাম্য রেখে চলতে হচ্ছে সব রাষ্ট্রের সঙ্গে। এবং পৃথিবীর অবস্থাটাই এখন এরকম যে যুদ্ধ চলছে এবং এইভাবেই চলছে। তাহলে আমাদের এই আলোচনা আজকে শেষ হলো। আজকে আলোচনার পরে তোমাদের কিরাম লাগলো বলবে, এবং ভবিষ্যতে আবার ক্লাস পেলে আমি পরবর্তী অনুষ্ঠানগুলো আবার পরবর্তী ক্লাস নেব। আজকে আমি অনুষ্ঠান শেষ করছি। ভালো থেকো সবাই।